আমি আপনাদের একটা শকিং স্ট্যাট বলি। অন অ্যাভারেজ একজন বাংলাদেশি প্রবাসী প্রত্যেক মাসে দেশে কত টাকা পাঠায় জানেন? $203। এখন এই নাম্বারটা ভালো নাকি খারাপ এটা বোঝার জন্য আমাদের আশপাশের কম্পিটিশনগুলোর দিকে তাকাতে হবে। একজন ইন্ডিয়ান প্রত্যেক মাসে তার দেশে অন অ্যাভারেজ $400 পাঠায়। একজন পাকিস্তানি অন অ্যাভারেজ প্রত্যেক মাসে তার দেশে $275 পাঠায়, আমাদের থেকে $75 বেশি। এবং একজন ফিলিপিনের মানুষ প্রত্যেক মাসে তার দেশে $564 পর্যন্ত পাঠায়, যেটা অলমোস্ট আমাদের 3 গুণ। কথা হইল আমরা কেন সবার থেকে কম? আমাদের মধ্যে এমন কি নাই বা আমরা কি অ্যাকচুয়ালি ঠিকমতো করি নাই যেই কারণে অন্যান্য দেশের মানুষজন, এবং এমন না যে অনেক আধুনিক বিশ্বের মানুষজন, ইন্ডিয়ার মানুষ, পাকিস্তানের মানুষ, ফিলিপিনের মানুষ, এরা আমাদের 1.5 গুণ, 2 গুণ, কখনো কখনো 3 গুণ বেশি পরিমাণ টাকাও পাঠাতে পারছে তার নিজের দেশে মাইগ্রেন্ট ওয়ার্কার হিসেবে। এই সমস্যাটা না অনেক গভীর, এবং আমি মাইগ্রেন্ট ওয়ার্কারদের নিয়ে অন্য ভিডিওটা বানানোর পরে আপনারা অনেকেই বলেছিলেন এই সমস্যাটার ভিতরে আর একটু ডিপে যেয়ে আপনাদের সাথে কথা বলতে, যে কারণে আজকের ভিডিওটা বানানো। আপনি যদি মেয়েদের হিসাব করেন তাহলে অবস্থা আরও ভয়ঙ্কর। আমাদের মেয়ে মাইগ্রেন্ট ওয়ার্কার যারা আছেন তাদের অ্যাকচুয়ালি দেশে টাকা পাঠানোর অ্যামাউন্টটা আশপাশের দেশের মেয়ে মাইগ্রেন্ট ওয়ার্কারদের সাথে যদি কম্পেয়ার করি অনেক ক্ষেত্রে হাফেরও কম। মানে হইল আমাদের ছেলে মাইগ্রেন্ট ওয়ার্কাররা তো নিগৃহীত হই, সবচেয়ে কম ওয়েজ পাই, মেয়ে ওয়ার্কাররা তার থেকেও 50% কম পায় কম্পেয়ার টু আমাদের আশপাশের নেইবারিং কান্ট্রির মেয়ে ওয়ার্কাররা। আমরা কি করতে পারতেছি না যেগুলো এই আশপাশের দেশ করতে পারতেছে, এই লিস্ট যদি আপনি করতে বসেন, এই লিস্ট খুব একটা বড় না, এবং মাত্র কয়েকটা জিনিস যদি ঠিক করা যায় তাহলে আমরাও এই লিস্টে একদম উপরের দিকে উঠে যেতে পারি। আপনাদের আমি একটু মাইগ্রেন্ট ওয়ার্কারদের ইতিহাসটা বলি। যদিও ইন্ডিয়া পাকিস্তান তো পুরানো দেশ, তাই না? ইন্ডিয়া পাকিস্তান ডিভিশন যদি 47-এর পর থেকে আপনি ধরেন, আমাদের অনেক পুরান দেশ এই দুইটা। বাট যদিও এরা পুরানো দেশ, মাইগ্রেন্ট ওয়ার্কার পাঠানোর ক্ষেত্রে কিন্তু এদের এবং বাংলাদেশের স্টার্টিংটা অলমোস্ট সেম সময়ই। কারণ এই যে গালফ কান্ট্রিগুলা যেখানে মূলত লেবার পাঠানো, মাইগ্রেন্ট ওয়ার্কার যাওয়া, এই ব্যাপারটা শুরু হয়, এই জিনিসটা শুরু হয় 1970 সালের আশপাশে, যখন এই অয়েলের উপর ভিত্তি করে কনস্ট্রাকশন প্রজেক্টের আবির্ভাব ঘটে গালফের মোটামুটি সব জায়গায়। যখন 70-এর দশকে মিডল ইস্টের তেলের ইকোনমি বুম করা শুরু করলো, তখন মিডল ইস্টের মানুষ দরকার হলো, এবং মানুষ যখন এদের দরকার হলো, মেইনলি দরকার হলো কনস্ট্রাকশনের কাজের জন্য এবং কনস্ট্রাকশনের রিলেটেড কাজের জন্য। তো মিডল ইস্ট যখন আশপাশে তাকাইলো যে কোন জায়গার থেকে মানুষ নেওয়া যায়, প্রথমেই এদের কাছে অপশন হিসেবে আসলো ইন্ডিয়া এবং পাকিস্তান। ইন্ডিয়া এবং পাকিস্তান যে পুরাপুরি অপশনের মধ্যে আসছে তা না, ইন্ডিয়ার একটা স্পেসিফিক অঞ্চল কেরালা এবং পাকিস্তানেরও একটা স্পেসিফিক অঞ্চল পাঞ্জাব, এই দুই জায়গার থেকে মূলত মাইগ্রেন্ট ওয়ার্কার নেওয়া শুরু করে গালফ কান্ট্রিরা একদম শুরুর দিকে। এই ভিডিওর স্পন্সর ট্যাপ সেন্ড, যেটা বিদেশ থেকে দেশে টাকা পাঠানোর একটা অ্যাপ, এবং এই অ্যাপের অ্যান্ড্রয়েড এবং iOS দুইটা ভার্সনই আছে। এই অ্যাপ ব্যবহার করে বিদেশ থেকে দেশে টাকা পাঠানোর মেইন সুবিধা 5টা। 1 নম্বর সুবিধা, 0 ফি অন ট্রান্সফার। টাকা পাঠাইতে বা যিনি টাকা রিসিভ করবে তার টাকা রিসিভ করতে কোনো টাকা পয়সা খরচ হয় না। 2 নম্বর বেনিফিট, খুবই ভালো এক্সচেঞ্জ রেট। আপনারা স্ক্রিনে আজকের এক্সচেঞ্জ রেট দেখতে পারবেন। যখনই আপনি ট্যাপ-সেন্ড ব্যবহার করে টাকা পাঠাবেন, আপনি ভয়ঙ্কর ভালো একটা এক্সচেঞ্জ রেট পাবেন, যেটা আপনি অন্য কোনো জায়গায় হয়তো পাবেন না। 3 নম্বর বেনিফিট, ফ্লেক্সিবল পেমেন্ট মেথড। আপনি যাকে টাকা পাঠাচ্ছেন তার বিকাশে, তার নগদে, তার ব্যাঙ্ক অ্যাকাউন্টের ভিতরে কোনো পিন ব্যবহার করে অনেক উপায়ে আপনি তাকে টাকাটা পাঠাইতে পারবেন। আপনি অ্যাপের ভেতরে গেলেই দেখবেন টাকা পাঠানোর এবং টাকা রিসিভ করতে তার অ্যাকচুয়ালি কোনো সমস্যা হয় না। 4 নম্বর বেনিফিট, খুবই ভালো ট্রান্সফার স্পিড। এমন না যে আমি আজকে টাকা পাঠাইলাম তারপরে সে 18 দিন পরে যে টাকা পাইলো, এমন না, সে খুবই তাড়াতাড়ি টাকাটা পেয়ে যায়, যেটা খুব বড় একটা মেন্টাল পিস বলে আমার মনে হয়। ইউকে, ইউএসএ, ইউরোপ, কানাডা, ইউএই এবং অস্ট্রেলিয়া, এই 6 জায়গায় এই মুহূর্তে আপনি ট্যাপ-সেন্ড ব্যবহার করতে পারবেন। এবং আপনি যদি আমার কুপনটা KF ব্যবহার করেন, তাহলে আপনি যখন প্রথমবার টাকা পাঠাবেন তখন আপনি যাকে টাকা পাঠাচ্ছেন সে 10 ক্রেডিট এক্সট্রা পাবে। সো আপনি মনে করেন আপনার বাংলাদেশের একজনকে $100 পাঠাইছেন, সে অ্যাকচুয়ালি $110 সমপরিমাণ টাকা পাবে। শুধুমাত্র আপনি যদি কাউকে দিরহাম পাঠান, সেই ক্ষেত্রে সে 50 দিরহাম সমপরিমাণ BDT এক্সট্রা পাবে। সব বিস্তারিত আমি দিয়ে দেবো ডেসক্রিপশনে, কমেন্টে, আপনারা চেক আউট করে দেখবেন। 3টা কাজে মাইগ্রেন্ট ওয়ার্কাররা যাইতো: তেল রিলেটেড কাজ, সার্ভিস রিলেটেড কাজ, অথবা কনস্ট্রাকশন রিলেটেড কাজ। এখন আপনি মজাটা দেখেন, ফিলিপিন কিন্তু এখনো পিকচারের ভিতরে আসে নাই। যখন ফিলিপাইন দেখলো যে ইন্ডিয়া এবং পাকিস্তান থেকে অনেক মানুষ যাচ্ছে গালফে, এবং এই গালফ অঞ্চলটার থেকে রেমিটেন্স প্রবাহ আস্তে আস্তে বাড়তেছে, তখন ফিলিপিন খুব 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 ইন্টারেস্টিং একটা কাজ করে। ফিলিপিনের ওই সময় একটা প্রেসিডেন্ট ছিল, প্রেসিডেন্ট মার্কোস নাম। সে 1974 সালে একটা লেবার পলিসি পাবলিশ করে, লেবার অ্যাক্ট অফ ফিলিপিন বলে, এবং এই জিনিস ছিল খুব রেভলিউশনারি। ফিলিপিনের আজকে পর্যন্ত যত এরকম ল বা রুল পাবলিশ হয়েছে তার মধ্যে এটাকে একদম উপরের দিকে রাখা হয়, এবং পুরা দুনিয়ায় মাইগ্রেন্ট ওয়ার্কারদের জন্য যেসব পলিসি পাবলিশ হয়েছে সেটার মধ্যে এটা অন্যতম। এই স্ট্র্যাটেজিটা নিয়ে আমরা একটু পরে কথা বলবো, বাট আমরা আবার একটু পিছনে ফেরত যাই। বাংলাদেশ মাইগ্রেন্ট ওয়ার্কার পাঠানো শুরু করে 1976 সালে, মোটামুটি যখন অলরেডি ইন্ডিয়া, পাকিস্তান, চায়না,
ফিলিপিন এবং আশপাশের যত ছোট ছোট দেশ আছে, শ্রীলঙ্কা ফর এক্সাম্পল, এরা সবাই অলরেডি পাঠানো শুরু করে দিছে। প্রশ্ন আসতে পারে, বাংলাদেশ এত দেরি করে মাইগ্রেন্ট ওয়ার্কার পাঠানো শুরু করলো কেন? সমস্যাটা কি ছিল? এখানে বাংলাদেশকে একটা বেনিফিট অফ ডাউট আমি দিব, কারণ মাত্র 5 বছরের পুরানো দেশ। 71-এ স্বাধীন হয়েছে, 76-এ পাঠানো শুরু করছে মাইগ্রেন্ট ওয়ার্কার। সো এমন না যে অনেক দেরি করে শুরু করছে। হ্যাঁ, কম্পেয়ার টু নেইবারিং কান্ট্রিজ অনেক পরে শুরু করেছে, বাট নতুন দেশ, অনেক ধরনের সমস্যা থাকে, বেনিফিট অফ ডাউট দেওয়া যায়। সমস্যাটা হয়েছে অন্য জায়গায়। আমরা জানি মাইগ্রেন্ট ওয়ার্কারদের দুনিয়ায় 2 ধরনের, বা জেনারেলি যদি আপনি চিন্তা করেন, ওয়ার্কারদের দুনিয়ায় 2 ধরনের ওয়ার্ক হয়। এক ধরনের ওয়ার্ককে আমরা বলি ব্লু কলার ওয়ার্ক, আরেক ধরনের ওয়ার্ককে আমরা বলি হোয়াইট কলার ওয়ার্ক। জাস্ট কাজের ধরনের উপর ভিত্তি করে এই ব্লু কলার এবং হোয়াইট কলার ব্যাপারটা করা হয়েছে। ব্লু কলার সাধারণত কায়িক শ্রম বেশি, কথা কম, ম্যানেজারিয়াল রোল কম, এই ধরনের কাজগুলোকে বোঝায়। এবং হোয়াইট কলার সাধারণত সিইও, ম্যানেজমেন্ট, হায়ার লেভেল, এই ধরনের জিনিসপত্রকে বোঝায়। বাংলাদেশ যেহেতু একটু দেরি করে শুরু করছে, সমস্যা যেটা হয়, বাংলাদেশ যখন লেবার মার্কেটে প্রবেশ করে, বাংলাদেশ দেখে যে ইন্ডিয়া এবং পাকিস্তান অলরেডি হোয়াইট কলার ইকোনমির বেশিরভাগ নিয়ে ফেলছে এবং বাংলাদেশের জন্য ব্লু কলার ছাড়া তেমন কিছু নাই। এই সেম প্রবলেম বাংলাদেশের সাথে সাথে ফিলিপিনেরও হয়, কিন্তু ওই যে একটার কথা বললাম, ওই কারণে ফিলিপিনের অবস্থা হয়ে যায় অন্যরকম। ফিলিপিনের সরকার খুব যত্ন করে পলিসি বানায়, এই জিনিসটা আবিষ্কার করে যে নার্সিং বলেন বা সার্ভিস ইন্ডাস্ট্রি বলেন বা হসপিটালিটি ইন্ডাস্ট্রি বলেন, এই ইন্ডাস্ট্রিগুলাই এমন এমন মানুষ দরকার যাদের 2টা জিনিস আছে। এক নম্বর হইল ডোমেইন নলেজ। হসপিটালিটিতে যে কেউ যায় হঠাৎ করে কাজ শুরু করতে পারে না, ট্রেনিংয়ের দরকার হয়, 2 বছর, 5 বছর, 7 বছরের এক্সপিরিয়েন্সের দরকার হয়। একইভাবে ডোমেইন নলেজ যদি আমরা বাদ দেই, আরেকটা যে স্পেসিফিক নলেজ সব ফিল্ডে দরকার হয়, সেটা হলো ইংরেজি বলার নলেজ। সো ফিলিপিন যদিও দেরি করে প্রবেশ করছে এই লেবার মার্কেটের ভিতরে, বাট ওরা বলে যে না ভাই, কোনো সমস্যা নেই, আমরা দেরি করছি ঠিক আছে, বাট আমরা আমাদের যে মাইগ্রেন্ট ওয়ার্কাররা যাবে তাদের ইংলিশ অনেক স্ট্রং করব এবং তাদেরকে ডোমেইন নলেজে এক্সপার্ট বানাবো। 10 বছরের মধ্যে দেখা যায় সিচুয়েশন পুরো ওলটপালট। একজন ফিলিপিনের মানুষ রেস্টুরেন্টের ম্যানেজার হিসেবে কাজ শুরু করতেছে, সেম রেস্টুরেন্টেই একজন লেবার হিসেবে জয়েন করতেছে, একজন ক্লিনার হিসেবে জয়েন করতেছে বাংলাদেশের একজন মানুষ। এর মধ্যে আরেকটা ভয়ঙ্কর ব্যাপার ঘটে, যখন এই আরব দেশগুলো বোঝা শুরু করে, যেহেতু 10 বছরের মতো হয়ে যাচ্ছে, 70 থেকে শুরু করে 80-র দশকে চলে আসছি আমরা, যখন এরা বোঝা শুরু করে যে কোন দেশের মাইগ্রেন্ট ওয়ার্কাররা মোটামুটি কেমন কোয়ালিটির, তখন এই আরব দেশগুলা কান্ট্রি ধরে ধরে মিনিমাম ওয়েজ সেট করে দেওয়া শুরু করে। এবং যেহেতু এই 10 বছরে দেখা গেছে যে বাংলাদেশের ওয়ার্কাররা সবচেয়ে খারাপ ওয়ার্কারগুলোর মধ্যে একটা, ওয়ার্কারদের দোষ না, পলিসির দোষ, কারণ বাংলাদেশের ওয়ার্কাররা অ্যাকচুয়ালি কিছু পারেই না। তাদেরকে একদম কোনো ধরনের স্কিল ছাড়া, কোনো ধরনের নলেজ ছাড়া, কোনো ধরনের ডোমেন এক্সপার্টিস ছাড়া, কথা বলতে পারার এবিলিটিও ছাড়া পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তারা নিজেরাও গেছে। সো যখন দেখে এই গালফের দেশগুলো যে এইরকম একটা অবস্থা, তখন দেশ ধরে ধরে ওরা মিনিমাম ওয়েজ ঠিক করে দেয় এবং বাংলাদেশের মিনিমাম ওয়েজ হয় সবচেয়ে কম। সৌদি আরব প্রথমে মিনিমাম ওয়েজ ঠিক করে এবং সৌদি আরব বলে একজন ফিলিপিনের ওয়ার্কার যদি তুমি নাও তাহলে মিনিমাম ওয়েজ হবে মাসে $400 এবং বাংলাদেশের ক্ষেত্রে এটা হবে মিনিমাম $100। লং টার্মে ক্ষতিটা কি হইলো দেখেন, বাংলাদেশে কি ভালো স্কিল্ড মানুষ ছিল না? কম ছিল ফিলিপিনের থেকে বা ইন্ডিয়ার থেকে বা পাকিস্তানের থেকে, বাট ছিল। বাট এখন যেহেতু দেশ ধরে ধরে মিনিমাম ওয়েজ সেট করে দেওয়া হয়েছে, বাংলাদেশের হসপিটালিটি ইন্ডাস্ট্রির বা নার্সিং ইন্ডাস্ট্রির একটা স্কিল্ড মানুষও যদি যায় সৌদি আরবে বা দুবাইয়ে কাজ করতে, তার ওই $100 থেকেই শুরু করতে হবে। একই জিনিস উল্টা করে যদি আপনি চিন্তা করেন, ফিলিপিনে কি বাজে স্কিলের মানুষ নাই? আছে, কিন্তু ফিলিপিনের বাজে স্কিলের মানুষও যদি যায় সেম ইন্ডাস্ট্রিতে সেম কাজে, তার মিনিমাম ওয়েজ শুরু হবে $400 প্রতি মাস থেকে। এই যে আমরা হতাশার একটা জার্নির মধ্যে পড়লাম, গত 40 বছরে এই জার্নির তেমন কোনো ইম্প্রুভমেন্ট হয় নাই। ফিলিপিনের মডেলটা থেকে আমাদের অ্যাকচুয়ালি অনেক কিছু শেখার আছে, কারণ এটা খুব একটা কমপ্লিকেটেড মডেল না যেটা আমরা রেপ্লিকেট করতে পারবো না। মাইগ্রেন্ট ওয়ার্কার অ্যান্ড ওভারসিজ অ্যাক্ট 1995-এর মূল বিষয়টাই হইল ফিলিপিন গভর্নমেন্ট এইটা নিশ্চিত করছে যে ভাই, তুমি যেই দেশে মন চায় কাজ করতে যাও, কোনো সমস্যা নেই, আমরা সব করতেছি তোমাকে ওই দেশে স্কিল্ড ওয়েতে যে কাজ করার জন্য, এবং ওই কাজ করতে যেয়ে তোমার যদি কোনো ঝামেলা হয় তাহলে ফিলিপিন গভর্নমেন্ট তোমার দায়িত্বটা নিবে। লিগাল সাপোর্ট যদি লাগে, বিদেশে যদি কোনো বিপদ হয়, কোনো ধরনের হসপিটাল এমার্জেন্সি যদি হয়, সব ক্ষেত্রেই কিন্তু ফিলিপিন গভর্নমেন্ট ওই মাইগ্রেন্ট ওয়ার্কারের দায়িত্ব নেয়, যেটা বাংলাদেশ নেয় না। আপনারা জানেন যে অনেক সময় লাশ আনতেও বাংলাদেশে অনেক সমস্যা হয়, শুধুমাত্র বাংলাদেশ বিমান আনে, তাও প্রায় বন্ধ করে দেয়, বলে যে না আমরা মাইগ্রেন্ট ওয়ার্কারদের লাশ নিব না, যদিও মাঝে মাঝে বেশিরভাগ সময় আনে বলা যায়, এবং অন্যান্য কোনো ক্যারিয়ার কিন্তু আনে না। এমন এমন সমস্যা বাংলাদেশের মধ্যে হয় যেই সমস্যাগুলো ফিলিপিনের একজন মাইগ্রেন্ট ওয়ার্কার কল্পনাই করতে পারবে না, এবং এই কারণেই সে তার ফোকাস দিতে পারে স্কিল ডেভেলপমেন্টে। আপনি মনে করেন আপনি একটা বিস্কুটের ব্যবসা শুরু করবেন, 1 নম্বর স্টেপ কি? 1 নম্বর স্টেপ হলো দুনিয়ার সবচেয়ে সুস্বাদু এবং সবচেয়ে ভালো বিস্কুট বানানো।
এটা তো আমরা মোটামুটি অ্যাগ্রি করতে পারি, কারণ এই 1 নম্বর স্টেপ যদি আমরা ঠিক না করি তাহলে পরবর্তীতে যায় হ্যান্ড মার্কেটিং, ত্যান মার্কেটিং, হ্যান্ড বিজনেস কোনো কিছুতেই কিছু হবে না, কারণ আমার প্রোডাক্ট বা সার্ভিসটাই ভালো না। ভালো ব্যাপার কি? ভালো ব্যাপার হলো এই প্রসেসটা পুরোটাই আমাদের হাতে। আমরা যদি আসলেই কষ্ট করি, আমরা যদি আসলেই চেষ্টা করি, দুনিয়ার সবচেয়ে ভালো বিস্কুট বানানো আমাদের পক্ষে সম্ভব। আচ্ছা, ভালো বিস্কুট আমরা বানাই ফেলছি, এরপরে স্টেপ 2টা কি? স্টেপ 2টা হলো এখন আমাদের পুরো দুনিয়াকে জানাইতে হবে যে ভাই আমাদের কাছে দুনিয়ার সবচেয়ে ভালো বিস্কুট আছে। এইটা একটা বিস্কুট কোম্পানির পক্ষে নিজে জানানো কঠিন, এটা সরকারের করে দিতে হবে, কারণ এটা একজনের পক্ষের কাজ না। 3 নম্বর স্টেপ কি? যখন দুনিয়া দেখলো যে আমাদের বিস্কুট ভালো, তখনই না আমাদের নেগোসিয়েশন পাওয়ার আসলো। দুনিয়া দেখলো, দুনিয়া বিস্কুট খাওয়া শুরু করলো, তখন যে আমরা বলতে পারি, তারা যখন পরের বার বিস্কুট চাবে যে ভাই এক প্যাকেট বিস্কুটের জন্য আমাকে মিনিমাম $50 দিতেই হবে, নাহলে আমি বিস্কুট পাঠাবো না, দুনিয়া তখন দিবে, কারণ সে অলরেডি জানে যে আমার বিস্কুট দুনিয়ার সেরা। এই বিষয়ে তার এক্সপিরিয়েন্স হয়েছে, কারণ এই যে দুনিয়ার সেরা বিস্কুট সে পাচ্ছে, এই ব্যাপারে আমাদের সরকার পুশ করে করে তাদের জানাইছে। বিস্কুট দিয়ে আমি বোঝাচ্ছি আপনাদের বোঝার সুবিধার জন্য, বাট এই সেম জিনিসটা লেবার মার্কেটের জন্য করছে ফিলিপিন গভর্নমেন্ট। তারা স্টেপ 1-এ হাই কোয়ালিটি লেবার ফোর্স বানাইছে। হাই কোয়ালিটি বিস্কুট যেমনি বানায়, হাই কোয়ালিটি লেবার ফোর্স বানাইছে। তাদের স্কিল আছে, তাদের নলেজ আছে, তারা ভালো ইংলিশ বলতে পারে, তাদের ম্যানেজারিয়াল স্কিল ভালো, তারা ট্রেনিং প্রাপ্ত। সেকেন্ড যে স্টেপটা আমি বলছিলাম, এখন তো দুনিয়াকে জানাইতে হবে আমার কাছে খুব ভালো বিস্কুট আছে। ফিলিপিন গভর্নমেন্ট এক্স্যাক্টলি তাই করছে, একের পর এক বায়োল্যাটারাল অ্যাগ্রিমেন্ট করছে যাতে করে পুরা দুনিয়ার কাছে ফিলিপিনের ওয়ার্কফোর্স চলে যাইতে পারে। এবং লাস্ট যখন পুরা দুনিয়া ফিলিপিনের বিস্কুট খাওয়া শুরু করছে, তখন ফিলিপিন গভর্নমেন্ট যেয়ে বলছে যে না, আমাদের ওয়ার্কারদের এই মিনিমাম দিতে হবে, আমাদের ওয়ার্কাররা এই টাইপের কাজ করবে না, আমাদের ওয়ার্কারদের নেওয়ার জন্য এত টাকাই মিনিমাম দিতে আপনি বাধ্য থাকবেন, ইত্যাদি ইত্যাদি। জাস্ট এই জিনিসটা করার কারণে আমাদের 3 গুণ ইনকাম করে মাসে একজন ফিলিপিনো মাইগ্রেন্ট ওয়ার্কার। ইন্ডিয়াকে আপনি অনেক হেট করতে পারেন, ইন্ডিয়াকে আপনার ভালো লাগে না, হ্যান ত্যান অনেক কিছুই হতে পারে, বাট ইন্ডিয়ার থেকে যে একটা ব্যাপার আপনার 100% শিখতে হবে, সেটা হলো ইন্ডিয়া যেভাবে একটা পিরামিডের পুরাটাকে টার্গেট করছে, সেইটা আর কোনো দেশ করতে পারে নাই, ফিলিপিনও করতে পারে নাই। ইন্ডিয়া একমাত্র দেশগুলোর মধ্যে একটা যারা একই সাথে সিইও প্রডিউস করে, আবার ওই সেম কোম্পানির, যেই কোম্পানির সিইও একজন ইন্ডিয়ান, সেই কোম্পানির বাথরুম যে ক্লিন করে সেও একজন ইন্ডিয়ান হইতে পারে। পিরামিডে যত ধরনের কাজ আছে, প্রত্যেকটা কাজের জন্য ইন্ডিয়ান ইকোনমির থেকে মানুষ সাপ্লাই দেওয়ার পোটেনশিয়াল আছে ইন্ডিয়ার, এবং ইন্ডিয়া এটা রেগুলারলি করে। এইটা যে কত বিচিত্র একটা ব্যাপার, এটা আপনি আন্দাজ করতে পারবেন না, কারণ এই জিনিস সাধারণত হয় না। আপনি আয়ারল্যান্ড থেকে আপনার আইটি সার্ভিসের জন্য মানুষ হয়তো পাবেন, কিন্তু আপনি সেম মার্কেট থেকে কিন্তু আপনার রাস্তা পরিষ্কার করার জন্য মানুষ পাবেন না অত সহজে। ইন্ডিয়া একমাত্র দেশ যেখানে এই দুইটাই পাওয়া সম্ভব। দুনিয়ার সবচেয়ে বেশি ইঞ্জিনিয়ার এক্সপোর্ট করতেছে এখন ইন্ডিয়া, দুনিয়ার সবচেয়ে বেশি অটোমেশন এক্সপার্ট প্রডিউস করতেছে এখন ইন্ডিয়া। ফরচুন 500-এর সিইওতে আপনারা জানেন ইন্ডিয়ান দিয়ে ভরে গেছে, এবং এই জিনিস সামনে আরও বাড়বে। এখন প্রশ্ন হলো আমরা তাহলে কি করব? অনেক দিন তো হয়ে গেল, 50-60 বছর তো হয়ে গেল, আমাদের এখন মার্কেট লিডার হওয়ার জন্য, বা অ্যাটলিস্ট ফিলিপিন পর্যন্ত যদি আমরা যাইতে না পারি, এই যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সটা কমার জন্য আমাদের কি কি করার আছে? 1 নম্বর কাজই হলো আমাদের লেবার ফোর্সটাকে একটা প্রোডাক্ট হিসেবে দেখা, মাথা হিসেবে না দেখা। সবসময় বাংলাদেশে যেই গভর্নমেন্টই আসছিল, ইন্টারিম আগের পরের যত গভর্নমেন্টই আছে, সবাই আমাদের লেবার ফোর্সকে মাথা হিসেবে দেখছে। মালয়েশিয়ায় আমরা এত মাথা পাঠাইছি, মালয়েশিয়ায় আমরা এতগুলা পাসপোর্ট পাঠাইছি, অমুক দেশে আমরা এতগুলা মাথা পাঠাইছি। মাথা হিসেবে দেখা যাবে না, আমাদের লেবার ফোর্সকে দেখতে হবে বিস্কুট হিসেবে। কারণ আপনার প্রোডাক্ট যদি ভালো না হয়, আপনি কত কোয়ান্টিটিতে পাঠাইছেন এটা ম্যাটার করে না। আমার বিস্কুট যদি ভালো না হয়, আমি 500 পিস পাঠাইলেও কিছু যায় আসে না, 50,000 পিস পাঠাইলেও কিছু যায় আসে না, কিন্তু আমার বিস্কুটের কোয়ালিটি যদি ভালো হয়, 10টা পাঠাইলেই সেম কাজ হয়ে যায়। সেকেন্ড যে ব্যাপারটা আমাদের খুবই খুবই গুরুত্বপূর্ণ ইমিডিয়েটলি অ্যাড্রেস করা, সেটা হলো আমরা সবচেয়ে সস্তা এই ব্র্যান্ডিংটা থেকে আস্তে আস্তে সরে যাওয়ার। এটা খুব ইমিডিয়েটলি আপনি সরতে পারবেন না, এবং এটা সরা খুব কঠিন, কনসিডারিং এটা আমার সবচেয়ে স্ট্রং সেলিং পয়েন্টগুলোর একটা, যে আমরা সবচেয়ে সস্তা এই কারণে তুমি আমাদের নাও। বাট এই গেম যদি আপনি খেলেন, এটাকে বিজনেসের ভাষায় আমরা বলি রেস টু দ্য বটম টাইপের একটা গেম। আপনি বললেন আমার এই ক্যামেরার লেন্স 10 টাকা, আরেকজন এসে বললো 9 টাকা, আরেকজন এসে বললো 8 টাকা, আরেকজন এসে বললো 6 টাকা, তা আপনি বললেন 2 টাকা। এ বললো আমি আর পারবো না, আমি বাদ। আপনি 2 টাকায় বেচা শুরু করলেন। আপনার মনে হইতেছে আপনি জিতলেন, কিন্তু আপনি আসলে হারলেন। এই জিনিস 2 টাকায় বেচে আপনি জীবনে কখনো ভালো কিছু করতে পারবেন না, কারণ এটার দাম 2 টাকা হওয়া উচিত, এটার দাম হওয়া উচিত ছিল 20 টাকা। সেম জিনিস আমরা আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে করি, সেম জিনিস আমরা আমাদের এক্সপোর্ট লেবার ইন্ডাস্ট্রিতে করি, এবং বাংলাদেশের আরও অনেক ইন্ডাস্ট্রিতে সিমিলার জিনিস করা হয়। ইনফ্যাক্ট আমার ইন্ডাস্ট্রি যেটা ডিজিটাল মার্কেটিং সার্ভিসেস, এই ইন্ডাস্ট্রিতেও আমি এই জিনিস হইতে দেখি। রেস টু দ্য বটম, এবং আমি চিপেস্ট জিনিস অফার করতেছি,
এই গেম খেলা কখনো জেতা সম্ভব না এবং বাংলাদেশ সরকারের ইমিডিয়েটলি এটা অ্যাড্রেস করা উচিত যে না, আমরা এইভাবে আমাদের ব্র্যান্ডিং করব না যে বাংলাদেশের লেবার ফোর্স আপনি নেন, কারণ বাংলাদেশের লেবার ফোর্স সবচেয়ে সস্তা লেবার ফোর্স। 3 নম্বর, আমাদের মাইগ্রেন্ট ওয়ার্কারদের বিদেশে পাঠানোর যে প্রক্রিয়াটা, যে অফিসিয়াল সিস্টেম, এই অফিসিয়াল সিস্টেমের ভিতরে একটা মেজর রিফর্ম দরকার। আমি আপনাকে একটা সহজ অঙ্ক বলি। গাইবান্ধার এক ছেলে মনে করেন ঠিক করছে সে মালয়েশিয়ায় যাবে। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে তার অ্যাটলিস্ট 8 লাখ টাকা লাগবে, কখনো কখনো আরও অনেক বেশি লাগে। তার হয়তো জমি বেচতে হবে, তার অনেক লোন করতে হবে মালয়েশিয়া যাওয়ার জন্য। এবং মালয়েশিয়া সে যখন যাবে তখন প্রত্যেক মাসে তার অ্যাভারেজ বেতন হবে 30,000 টাকা, যদি সে অনেক ভালো হয়, কারণ তার অ্যাকচুয়ালি কোনো স্কিল নাই। কারণ আমাদের কোনো পলিসির মধ্যে, কোনো স্ট্রাকচারের মধ্যে এমন কোনো ব্যাপার নেই যে গাইবান্ধার ওই ছেলেটাকে আমরা স্কিল্ড করছি কোনো একটা স্পেসিফিক টপিকের ওপরে, যাতে সে মালয়েশিয়ায় যেয়ে একটা হাই পেইং জব পাইতে পারে। সে পাবে না। তাহলে আপনি হিসাবটা বুঝেন, তার ব্রেক ইভেনে আসতেই লাগবে 3 বছর। 30,000 করে সে যদি জমানো শুরু করে 100% অফ ওনার বেতন, তার এই 30,000 গুণ দিয়ে আপনি যদি 8 লাখ দিয়ে ভাগ দেন, 3 বছর লাগবে শুধু তার এই টাকাটা উঠাইতে, যেই টাকাটা সে খরচ করছে বিদেশ যাওয়ার জন্য। এখন আপনি ধরেন গাইবান্ধার ওই ছেলেকে যদি আমি মাস্টার্স করতে আমেরিকা পাঠাই, মাস্টার্স করতে কত টাকা লাগবে? 40 লাখ টাকা লাগবে ধরেন, থাকতে, তারপর খাইতে, তারপর মাস্টার্স করতে আমেরিকার মতো একটা উন্নত দেশে তার ধরেন 30-40 লাখ টাকা লাগবে। সে মাস্টার্স শেষ করলো 1 বছর 1.5 বছরে, তারপরে কিন্তু সে 1.5 বছরের মধ্যেই ওই টাকাটা আবার উঠাই ফেলতে পারবে যদি সে ভালো হয়। এখন দেখেন, এক জায়গায় আমি খরচ করছি 8 লাখ টাকা, কিন্তু এই 8 লাখ টাকা উঠাইতে আমার কোনো স্কিল নাই, আমার জীবন শেষ হয়ে যাচ্ছে, তারপরেও 3 বছর লাগতেছে। আরেক জায়গায় আমি উল্টা ভালো এডুকেশন পাচ্ছি, তারপরে ভালো চাকরি পাচ্ছি, এবং তারপরেও আমার ওই টাকাটা উঠায় আনতে মাত্র 1.5 বছরের মতো সময় লাগতেছে। এটা কি কিছু হইল? এটা কিছু হইল না। এবং এই কারণেই আমরা এই যে পুরো গেমটা, ইন্ডিয়া যেটা করতেছে, ফিলিপিন যেটা করতেছে, ওরা দুইটাই করতেছে এবং দুইটাই খুব সুন্দরভাবে করতেছে। আমরা তো দুইটার একটা করতেছি না, এবং অন্যটারও খুব লো স্কেলে আমরা করতেছি। 3D জব বলে একটা কথা আছে, ডার্টি, ডেঞ্জারাস অ্যান্ড ডিমিনিং। এই 3D জব ক্যাটাগরির লিডার বলা হয় বাংলাদেশের লেবার ফোর্সকে। 3D জব সাধারণত এমন টাইপের জব যেগুলো করার জন্য হাত আর পা থাকলেই হয়, মাথা লাগে না। এই 3D জবে যদি আমাদের ফোকাস থাকে তাহলে আমরা কখনোই মার্কেট লিডার হইতে পারবো না, এটা সম্ভব না। আরেকটা ব্যাপার হলো, আমাদের সরকার খুব ইন্টারেস্টিং একটা জিনিস করতে পারে, যেটা করা খুব একটা কঠিন না, বাট খুব সিগনিফিক্যান্ট একটা রেজাল্ট আনতে পারে এই জিনিসটা। আপনি দেখেন, ইন্ডিয়া এবং পাকিস্তানের ন্যাশনালরা, ইন্ডিয়া এবং পাকিস্তানের যারা নাগরিক, যারা বিদেশ থাকেন, তারা শুধুমাত্র ইউকেতেই 70,000-এর বেশি রেস্টুরেন্ট চালায়। এবং এই রেস্টুরেন্টগুলো যখন তারা শুরু করে, ইভেনচুয়ালি এই রেস্টুরেন্টগুলোর যখন এমপ্লয়ি লাগে, ইন্ডিয়ান রেস্টুরেন্টের মালিক প্রথমে ইন্ডিয়ান এমপ্লয়ি খুঁজে, পাকিস্তানি রেস্টুরেন্টের মালিক প্রথমে পাকিস্তানি এমপ্লয়ি খুঁজে, বাংলাদেশি রেস্টুরেন্ট যেগুলো আছে ওগুলার মালিকও কিন্তু প্রথমে একজন বাংলাদেশি এমপ্লয়ি খুঁজে। ন্যাচারাল, এটাই হওয়ার কথা। এখন আপনি জিনিসটা উল্টা করে চিন্তা করেন, যদি আপনি বাংলাদেশের যে বিশাল লেবার ফোর্স বা বাংলাদেশের যে বিশাল প্রবাসীরা 1 কোটির কাছাকাছি বিদেশ থাকে, তাদের যদি আপনি বিজনেস এনাবল করতে হেল্প করেন, তাদের যদি আপনি একটা বিজনেস শুরু করতে হেল্প করেন, 5 বছর পরে যায় এই মানুষগুলো কিন্তু হায়ার করবে, এবং এই মানুষগুলো যখন হায়ার করবে, এরা বাংলাদেশি হায়ার করবে প্রথমে। শুধু যে আপনার সবাইকে নতুন বিজনেস শুরু করতে হেল্প করতে হবে তা না, কারণ সবাই তো বিজনেস শুরু করতে চায় না। বাংলাদেশ সরকার খুব সহজেই চাইলে একটা লিস্ট করতে পারে যে কোন কোন বাংলাদেশি ন্যাশনালের কোন কোন দেশে বিজনেস আছে এবং কী বিজনেস আছে, এবং তারপরে বাংলাদেশ সরকার তাদের সাথে যোগাযোগ করে বলতেই পারে যে ভাই, আপনার তো একটা বিজনেস আছে সুইডেনে, আপনি তো এই সুইডেনের ট্যাক্সি ক্যাবের এই জিনিসের মালিক, আপনি 2টা বাংলাদেশি ওয়ার্কার নেন। আপনি যদি 2টা বাংলাদেশি ওয়ার্কার নেন, তাহলে বাংলাদেশে আপনি এই 18টা বেনিফিট পাবেন। এই জিনিস করা খুব একটা কঠিন না, এবং এই জিনিস খুব সহজেই আমাদেরকে পাকিস্তানের উপরে তো ইমিডিয়েটলি নিয়ে যাবে। পাকিস্তান আর আমাদের গ্যাপ অত বেশি নাই মুহূর্তে, বাট ইন্ডিয়ারও খুব কাছাকাছি নিয়ে যাবে বলে আমার মনে হয়। আমাদের জাস্ট একটা স্ট্রং টিম দরকার, যারা ট্র্যাডিশনাল পদ্ধতিতে না ভেবে একটু নতুন পদ্ধতিতে ভাববে। কারণ ট্র্যাডিশনাল পদ্ধতিতে 50-55 বছর চলার কারণে আমাদের খুব আহামরি উন্নতি হয়েছে এরকম বলা যাবে না। এই তো এই ব্যাপারগুলো অনেকেই আপনারা জানতে চেয়েছিলেন আমাদের গত ভিডিওটার পরে, এই কারণে আমি স্পেশাল ভিডিওটা বানালাম। আমি সাধারণত এক টপিকে এত কাছাকাছি সময় 2টা ভিডিও বানাই না, বাট এত প্রবাসী মানুষ আমাকে রিকোয়েস্ট করেছিলেন, আমার এই ভিডিওটা বানাইতেই হইল। ভালো থাকেন সবাই, সবার সাথে আমার কথা হবে পরের কোনো একটা ভিডিওতে। টাটা।